আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বরষ মাস, যদি আরো কারে ভালোবাসো, যদি আরো ফিরে নাহি আসো, তবে তুমি যাহা চাও তাই যেন পাও। আমি যত দুঃখ পাই গো, আমার পরানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়। কতবার বলবো আমি ভূমি নই, মৃত্তিকা আমি। কথাটা বলতে বলতেই পা থেকে ঘুঙুর জোড়া খুলে ফেলল মৃত্তিকা। কপাল বেয়ে ঘাম ঝরছে। কোমরে গুজে রাখা শাড়ির আঁচলটা ছেড়ে দিয়ে লম্বা বেনুনি কাটার সাহায্যে উঁচু করে আটকে নিল। বাচ্চাগুলোকে ইশারায় চলে যেতে বলল। দমকা হাওয়ার গতিবেগ বাড়ছে। গাছের পাতাগুলো খিলখিলিয়ে হেসে উঠল যেন। লেকের পাশটায় এখন লোক সমাগম নেই বললেই চলে। মৃত্তিকা তপ্ত নিঃশ্বাস ফেলে আবারও বলল, প্লিজ ইউ মে গো, আই এম টায়ার্ড নাও। প্রলয় শুনল না। ক্ষিপ্র গতিতে এগিয়ে গেল মৃত্তিকার সমীপে। সেই মৃগনয়না অক্ষি বিশেষ, গোলাপের পাপড়ি নেয় অধরষ্ট যুগল গৌরববর্ণ রূপ। কি করে এতটা ভুল হতে পারে? আজ 1 বছর যাবৎ হন্তদন্ত হয়ে খুঁজে বেড়াচ্ছে প্রেয়সীর দেখা, তবে আজ মিলল। চিত্ত চাঞ্চল্য হয়ে মৃত্তিকার হাত ধরে ফেলল। প্রলয়কে অধৈর্য আর ছটফটে লাগছে অনেকটা। এতদিন তুমি কোথায় ছিলে? তুমি জানো আমি তোমাকে কোথায় কোথায় খুঁজে বেরিয়েছি? আমাকে ছাড়া তুমি এতগুলো দিন কি করে থাকতে পারলে? নির্লিপ্ততায় ভঙ্গুর ধরল। প্রলয়ের হাতটা ঝাড়ে ফেলে দিল মৃত্তিকা। কড়াভাবে শাসিয়ে বলল, এ কি ধরনের অসভ্যতামি? আপনি বুঝি পরনারীর সঙ্গে এভাবেই কথা বলেন? স্তব্ধ হলো প্রলয়। পা দুটো টলে উঠল। মুহূর্তেই বহু চেনা মানুষটাকে অচেনা মনে হতে শুরু করলো। আর ভূমি তো কখনোই এভাবে কথা বলতো না। সে তো ছিল অত্যন্ত কোমলা চিত্রের অধিকারিণী, কিন্তু এই রমণী সম্পূর্ণ বিপরীত, অত্যন্ত রুক্ষ আর উগ্র মেজাজের। প্রলয় নিজের ভুল বুঝতে পেরে শুষ্ক বিমর্ষ মুখে বলল, আমি এক্সট্রিমলি সরি মিস মৃত্তিকা। হন হন করে সেখান থেকে প্রস্থান করল প্রলয়। এদিকে ভুরু যুগল কুচকে এলো দাঁড়িয়ে থাকা রমণীর। কিছুটা উকি দিয়ে প্রলয়ের চলে যাওয়া দেখল সে। লোকটা দ্রুত পায়ে প্রস্থান করছে, গাড়িও চালাচ্ছে খুব দ্রুত। মৃত্তিকা ঘুঙুর জোড়া ব্যাগের ভেতরে ভরে নিল। লেকটা তার বাড়ির অনেকটাই কাছে। এখানে সময় কাটাতে বেশ ভালো লাগে। আর একাকিত্বের সঙ্গী হিসেবে নাচ তো রয়েছেই। কিছুটা অন্য মনস্ক হয়ে কিছুক্ষণ আগের ঘটে যাওয়া ঘটনাটা ভাবতে শুরু করলো। কিছুক্ষণ আগে ছোট মিউজিক বক্সে গান বাজছে, সেই সঙ্গে তাল মিলিয়ে নেচে যাচ্ছে খয়েরি রঙা শাড়ি পরিহিত সুনয়না। শরীরের অঙ্গভঙ্গির তালের সঙ্গে দুলে উঠছে দীর্ঘ কৃষ্ণগুচ্ছ বেনুনি। প্রতিদিনকার মতো আজও মৃত্তিকা এখানে নাচ শেখাতে এসেছে। কিছু সময় অতিবাহিত হতেই হঠাৎ করে এক লোক এসে তাকে জাপটে ধরল। আকস্মিক ঘটনায় কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল মৃত্তিকা। আশেপাশে খুব সংখ্যালুপ্ত মানুষের আনাগোনা না থাকলেও বেশ অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হলো তাকে। বেচারি হতবাক হয়ে চোখের পলক ফেলতেও বেমালুম ভুলে গেল। পৃথক বয়প্রাপ্তি বাচ্চাগুলো ড্যাব ড্যাব করে তাকিয়ে দেখছে মৃত্তিকা এবং তাকে জড়িয়ে রাখা লোকটাকে। এটা কি ধরনের আচরণ? মৃত্তিকার কথাতেও টনক নড়ল না লোকটার। একইভাবে জাপটে ধরে রেখেছে তাকে। মৃত্তিকা আবারও বলল, এক্সকিউজ মি, আই ফিল আনকমফোর্টেবল। এবার কিছুটা নড়ে চড়ে উঠল দুজনে। মৃত্তিকাকে ছেড়ে দিল প্রলয়। একজোড়া রুক্ষ শীতল হাতের সাহায্য রমণীর সুশ্রী মুখখানা আদলে নিল। কণ্ঠনালী যেন আন্দোলন চলছে, তুমুল আন্দোলন। শুকনো ঢোক গিলল সে। অতিশয় কম্পিত পুরুষালী ভরাট কণ্ঠে ছোট্ট করে শুধালো,
এতদিন কোথায় ছিলে তুমি? লোকটার কথার আগামাথা কিছুই বোধগম্য হলো না মৃত্তিকার। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল কিশোরকাল। বিরক্ত বোধ তার চোখ মুখে স্পষ্ট দৃশ্যমান। হোয়াট ননসেন্স! দূরে সরে দাঁড়ালো প্রলয়। মৃত্তিকার বা হাত আলতোভাবে ধরে বলল, ভূমি, শেষবার মতো একটা সুযোগ দাও আমাকে। কথা দিচ্ছে তোমার সব অভিমান ভেঙে দেব। আমি ভূমি নই, হাত ছাড়ুন আমার। খানিকটা হাসল প্রলয়। অবিশ্বাস্য তার মুখাবয়ব। কণ্ঠস্বর কেউ ধ্বংস খাদে নামিয়ে বলল, তুমি আমার সঙ্গে মজা করছো তাই না? পুরুষালী ভরাট কণ্ঠস্বর অস্বাভাবিক শোনালো। মৃত্তিকা পাল্টা জবাব দিল না। আলতোভাবে ধরে রাখা হাতটা ছেড়ে দিল প্রলয়। নিজেকে শান্ত রাখার চেষ্টা চালিয়ে বলল, প্লিজ ভূমি, একবার বলো তুমি এসব মজা করে বলছো। বিরক্তবোধ এখন ক্রোধে পরিণত হয়েছে। মৃত্তিকা মৃদু চেঁচিয়ে বলল, কতবার বলবো আমি ভূমি নই মৃত্তিকা? কালো রঙের গাড়িটা ঢুকছে মালঞ্চ নিড়ে। নিকুঞ্চ কানন 2 তলা বিশিষ্ট বাড়ির সামনে এসে বেশ জোরে ব্রেক করলো। বড় বড় বেহগুনি গাছের আড়াল থেকে সোনালি রোদ উকি দিচ্ছে। রোদের তপ্ততা তেমন নেই, অতিশয় মিষ্টিত্ব তার ঝলকানি। গাড়িটা পার্কিং সাইডে রেখেই চাবিটা হাতে নিল। ক্ষিপ্রবেগে নেমেই ঠাস করে গাড়ির দরজা আটকে দিল প্রলয়। ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠল সাবিনার। হাতে থাকা শুকনো কাপড় চোপড়গুলো দুর্বাঘাসের ওপর পড়ল। এই মেয়ের এহেন কাজে বরাবরের ন্যায় আজও বিরক্ত হলো প্রলয়। অহেতুক এই মেয়েটাকে ভয় পায় সেই 4 বছর আগে থেকেই। বিরক্ত হবার সঙ্গে সঙ্গে রাগতুঙ্গে চড়ল তার। ক্রুদ্ধগ্রস্ত কণ্ঠস্বর মুহূর্তেই অত্যন্ত তেজি হয়ে উঠল। ডান হাত দ্বারা চুটকি বাজিয়ে প্রলয় বলল, ন্যাকামো বাদ দিয়ে চা সামনে থেকে, নয়তো এখানে ঠুকে দেব। বিস্ময়ে অভিভূত হলো সাবিনা। তাড়াতাড়ি করে কাপড় চোপড়গুলো তুলে বাড়ির ভেতরে দিকে দৌড় লাগালো। বেচারি আর এমুখো হবে না, সামনে পড়লে বোধ হয় অক্কা পাবে। পেছন পেছন প্রলয়ও গেল। সাদা শার্টটা ঘর্মাত্ম অবস্থায় শরীরের সঙ্গে লেপ্টে রয়েছে। বাড়ির ভেতরে প্রবেশ করে এক মুহূর্ত দাঁড়ালো না সে। হন হন করে নিজের কামরায় চলে গেল। এখন একটু একাকিত্ব প্রয়োজন, নিজেকে একটু একান্ত সময় দেওয়া প্রয়োজন। একঘেয়ে জীবনটা নিয়ে হাঁপিয়ে উঠেছে সে। কোনো কিছুতে মন বসে না, তবুও সকল কাজে নিজেকে ব্যস্ত রাখার আপ্রাণ চেষ্টা করে। শান্ত শরীরটা নরম গদির উপর পড়তেই চোখ দুটো মুদে এলো। গোসল করে বের হলো প্রলয়। এখন রাত 8:30 বেজেছে। সেই যে বিকেলে শুয়েছিল, উঠেছে কিছুক্ষণ হলো। ম্যাজমেজে শরীরটা গোসল করার সঙ্গে সঙ্গে চনমনে হয়ে উঠল। নীরবতায় আচ্ছাদিত কামরায় মেলি কণ্ঠস্বরের প্রতিধ্বনি ভাসতে শুরু করলো, আপনাকে কতবার বলেছি অসময়ে গোসল করবেন না। আয়নার নিজের প্রতিবিম্ব লক্ষ্য করে প্রলয় একাই আওড়ালো, আমার বিশ্বাস তুমি মৃত্তিকা নও। যে করেই হোক মিথ্যের আবরণে ঢেকে রাখা সত্যিটাকে তো আমি জেনেই ছাড়ব। তোয়ালে দিয়ে চুল মুছছে প্রলয়। এমন সময় দরজার ধারে এসে কেউ কড়া নাড়ল। প্রলয় সেভাবেই আয়নায় দাঁড়িয়ে থেকে বলল, দরজা খোলা আছে, ভেতরে এসো। পূর্ণতা ঘরের ভেতরে এসে প্রবেশ করলো। প্রলয় ভ্রু উঁচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? বড় ভাইয়া, মা তোমাকে ডাকছে। তুই যা, আমি আসছি। মেয়েটা চলে যেতে নিলে প্রলয় তাকে ডাকলো। ভাইয়ের ডাকে থমকে দাঁড়ালো পূর্ণতা। পেছন ফিরে তাকালো। প্রলয় স্বাভাবিক স্বরে জিজ্ঞেস করলো, অর্পণ এসছে? পূর্ণতা ডানে বামে মাথা ঝাঁকালো, অর্থাৎ না। প্রলয় আবারও বলল, আসছি আমি। ওয়াইড্রপের ড্রয়ার খুলে ধূসর রঙা টি শার্ট গায়ে জড়ালো। তোয়ালে দিয়ে ভেজা চুলগুলো আলতো হাতে মুছে নিল প্রলয়। ভেজা টাওয়াল একদম বিছানার উপর রাখবেন না। আবারও সেই মেয়েলি কণ্ঠস্বরের কথাগুলো যেন এখনো কানে বাজছে। প্রলয় ভেজা তোয়ালেটা চেয়ারের উপর রেখে দিল। ভূমির কথা মনে পড়তেই মনটা বিষাদের নীলচে রঙে ছেয়ে গেল। সিঁড়ি ভেঙে দোতলা থেকে নেমে এলো প্রলয়। মেহেরাব শেখের পাশে অপর্ণকে বসে থাকতে দেখে প্রলয় সেদিকটায় এগিয়ে গেল। পূর্ণতার দিকে তাকিয়ে বলল, পূর্ণ, তুই না বলি অর্পণ আসেনি? পূর্ণতাকে
কিছু বলতে না দিয়ে অর্পণ বলল, আমি এখনই এসেছে। হঠাৎ আমাকে কেন খুঁজছো ভাই? তোর সাথে একটু দরকার আছে, এ নিয়ে পরে কথা হবে। অর্পণ ঘাড় বাঁকিয়ে সায় জানালো। প্রলয় গিয়ে বসলো চেয়ার টেনে। সকলেই বসে অপেক্ষা করছিলেন তার জন্য। মাধুরী আর ফিরোজা মিলে খাবার বেড়ে দিচ্ছেন। প্রত্যেকটা খাবার আজ প্রলয়ের পছন্দসই। এত আয়োজনের মানে খুঁজে পেল না সে। নিজের মতো খেতে শুরু করলো। খাওয়ার এক পর্যায়ে মাধুরী আহ্লাদে গদগদ করে বললেন, কাল আমি আর তোর চাচিমা মিলে মেয়ে দেখতে যাব, আশা করি তোর কোনো আপত্তি নেই। নিজের মতো করে খেয়ে যাচ্ছে প্রলয়। খাওয়ার সময় কথা বলা তার মোটেও পছন্দ নয়। ছেলের কাছ থেকে মর্জি মাফিক উত্তর না পেয়ে মাধুরী আবারও বললেন, তোকে যথেষ্ট সময় দেয়া হয়েছে নিজেকে সামলে নেয়ার, আর আমাদেরও বয়স হচ্ছে। এবার মুখ খুলতেই হলো প্রলয়কে। অত্যন্ত শান্ত স্বরে বলল, ভূমিকে ভুলে যাওয়ার জন্য সারা জীবনও যথেষ্ট নয়। আজন্মকাল ধরে আমি ওকেই ভালোবেসে যাব। ওই আমার শেষ ভালোবাসা। ওই চরিত্রহীনার নাম এ বাড়িতে আমি শুনতে চাই না। এই মেয়ে মরেও দেখছি শান্তি দেবে না। প্লিজ মা, এবার তুমি থামো। তোমাদের কথা আমি ভূমিকে অবিশ্বাস করেছিলাম, যার শাস্তি আমি প্রত্যেকটা লাম্হায় পেয়েছি। আমার আরও কাজ আছে। তোর ফালতু কথা শোনার সময় বা বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। চুপচাপ খাবারটা শেষ কর। মায়ের কথার পিছে ক্রুদ্ধগ্রস্ত কণ্ঠস্বরে প্রলয় বলল, ভূমিকে আমার চাই, অ্যাট এনি কস্ট। প্রলয় হনহন করে তার ঘরে চলে গেল। ছেলে যে না খেয়ে উঠে গিয়েছে তারপরও কোনো ভাবান্তর নেই মাধুরীর। বাকিরা সবাই খাওয়া ছেড়ে মা ছেলের কথোপকথন গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। মাধুরী ওনার স্বামীর পাতে আরেকটু তরকারি তুলে দিয়ে বললেন, কি হলো? খাওয়া ছেড়ে সবাই আমার দিকে তাকিয়ে আছো কেন? রজনী নেমেছে মেদিনীর বুকে। আকাশে চাঁদ নেই, গভীর অমাবস্যা। বাতাবরণ এখন স্বচ্ছ ও শীতল। শয়নকক্ষ জুড়ে পিনপত নীরবতা বিরাজমান। ফোনের ফ্ল্যাশলাইটের সাহায্য বই খুলে পড়ছে মৃত্তিকা। উপন্যাস পড়তে তার ভারী আনন্দ লাগে। আগে এই অভ্যাসটা ছিল না, ইদানিং নতুন করে যুক্ত হয়েছে। ওই তো অদূরে ল্যাম্পপোস্টের হরিদ্রাফ বাতির কাছেটায় ঝিঝি পোকার ঝাঁক বসেছে। ছোট্ট অলিন্দ থেকে একটু একটু আড্ডু দেখা যাচ্ছে বইকি। একটু উকি দিয়ে আরও আটসাট হয়ে মেঝেতে বসলো। মেঝে এখন শীতল। মৃত্তিকা একবার জানালা দিয়ে শয়নকক্ষে উকি দিল। নিশুপ্তিতে আচ্ছাদিত তনুজা। স্বস্তির নিঃশ্বাসে অন্তঃকরণ উচ্ছ্বসিত হলো। সেই সাথে অদরষ্ট যুগল প্রসারিত হলো তার। ঘুমের ঘোরে বিছানা হাতড়ে কাউকে পেলেন না তনুজা। গাঢ় ঘুমটা তখনই ভেঙে গেল। শয়নকক্ষে আবছা নীলছে আলোয় কিছুই দেখা যাচ্ছে না। কিছুটা সময় নিয়ে তিনি শোয়া থেকে উঠলেন। বয়স হয়েছে, হুটহাট কোনো কাজ করে ফেলতে পারেন না, সময় নিয়ে করতে হয়। তিনি দেখলেন ছোট্ট বারান্দা থেকে হরিদ্রাফ আলো আসছে। তিনি ভেবে নিলেন মৃত্তিকা সেখানেই রয়েছে। হলো তাই। কিছুটা সময় নিয়ে ধীর পায়ে বারান্দার দিকে এগিয়ে গেলেন তিনি। বারান্দায় এসে দেখলেন মৃত্তিকা এখন একটা মোটা উপন্যাসের বই নিয়ে বসে আছে। খুব নিভৃতে মেয়ে পাশে গিয়ে হাঁটু মুড়ে বসলেন তিনি। মনোনিবেশ মগ্ন হলো মৃত্তিকার। পাশে তাকিয়ে যখন তার মামনিকে দেখল তখন একটা হাসির রেখা মিলল অধর কোণে। তনুজা প্রাণ ভরে দেখলেন মেয়ের এই হাসিটাই তো বাঁচতে শেখায়। তিনি বললেন, রাত জাগলে তোর শরীর খারাপ করবে। ঘুম আসছিল না মামুনি, তুমি কেন উঠতে গেলে? আমাকে ডাক দিলে তো আমি ছুটে যেতাম। মাগো, তোকে একটা কথা বলি। তনুজার মুখপানে তাকালো মৃত্তিকা। মায়াময়ী মানবীর সুশ্রীপানে গভীর আকুলতা। মৃত্তিকা আশ্বাস দিয়ে বলল, অবশ্যই বলবে। সাহস পেয়ে মনের কথাটা বললেই ফেললেন তনুজা। আর কতদিন একা থাকবি? আমি কি আর চিরদিন বেঁচে থাকবো রে মা? মামুনি, তুমি এভাবে কথা বলে না আমার কষ্ট হয়, কেন বোঝো না? আমি শুধু তোকে সুখী দেখতে চাই। তোর একটা ছোট্ট সংসার হোক, সেটাই আমি চাই। আমি যে কখনো সুখী হব না মামুনি, এটাই আমার ভবিতব্য। ভগবান আমাদের ভাগ্যে কি রেখেছে সেটা আগে থেকে জানার সাধ্য কার আছে? তোমার ভগবানকে বলে দিও
বিষাদে মোড়ানো জীবন নিয়েই আমি সুখে আছি। আর আমি তো একা নই, তুমি আছো তো আমার সঙ্গে। তপ্ত নিঃশ্বাস ফেললেন তনুজা। মেয়ের কথার মর্মার্থ ধরতে খুব বেশি সময় লাগলো না ওনার। মৃত্তিকাকে জড়িয়ে ধরলেন তিনি। সূর্যের তেজস্বী কিরণ এসে পড়েছে কারুকাজে বেষ্টিত বিছানার উপর। গ্রীষ্মকালের সূর্যের কঠোরতা সকাল থেকেই শুরু হয়। সোনালি রোদের ঝলকানিতে সমগ্র ঘরময় খাখা উত্তপ্ত হচ্ছে। বিশাল বিছানার উপর উদম গায়ে উবুর হয়ে শুয়ে আছে প্রলয়। রোদটা তার পিঠে এসে ঠেকছে, তবুও ঘুম ভাঙছে না তার। রাতে বার কয়েক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছিল, অতিরিক্ত গরম সহ্য হয় না তার। ঘাম ছিল প্রচুর, তাই তো গায়ে জড়িয়ে রাখা ধূসর রঙা টি শার্টটা খুলে রেখে দিয়েছিল বিছানার ওপর পাশে। ভেজা তোয়ালেটা চেয়ারের ওপর ঠিক সেভাবেই পড়ে রয়েছে। সব সময়কার অভ্যেস কি আর অত সহজে ছাড়ানো যায়? অকস্মাৎ কেউ এসে কড়া নাড়ল। বড় ভাইয়া, তুমি কি এখনো ঘুমোচ্ছ? তবুও ঘুম ভাঙল না প্রলয়ের। একই ভঙ্গিতে উপুর হয়ে গভীর নিদে আচ্ছাদিত। বেলা প্রায় অনেক হয়েছে। ছোটবেলা থেকেই প্রলয় বড্ড ঘুম কাতুরে। পুষ্পিতা আবারও তার ভাইকে ডাকলো। কোনো সাড়া শব্দ পাওয়া গেল না ঘরের ভেতর থেকে। ব্যর্থ কিশোরী চলে যেতে নিল। অর্পণ এদিকেই আসছে। ভাই ওঠেনি এখনো? পুষ্পিতা দুদিকে মাথা ঝাঁকিয়ে বলল, হুম। তুই যা, আমি ভাইকে ডাকছি। পুষ্পিতা চলে যেতেই অর্পণ দরজা ধাক্কাতে শুরু করলো। সেই সঙ্গে কয়েকবার ডাকলেও প্রলয়ের হয়তো ঘুম ভেঙেছে। দরজায় খট করে শব্দ শুনতে পেল অর্পণ। এতক্ষণ নিচের দিকে মুখ করেছিল, আওয়াজ পেয়ে দরজার দিকে মুখ খুলল। হ্যাঁ, ঠিকই ধরেছে, প্রলয়ের ঘুম ভেঙেছে। দরজাটা খুলে দিয়ে আবারও বিছানায় গিয়ে উবুর হয়ে শুয়ে পড়ল প্রলয়। অর্পণ ঘরের ভেতরের প্রবেশ করল। মেঝেতে লুটোপুটি খাওয়া কোলবালিশটা বিছানার উপর রেখে বলল, ভাই মাত্রই খবর এলো পার্টি অফিসে বিরোধী দলের ছেলেরা গ্যাঞ্জাম করছে। চিত হয়ে বালিশে কোনোই ঠেকালো প্রলয়। ফোলা আধবোটা চোখে অর্পণকে একবার দেখল। ঘুমু ঘুমু ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কি নিয়ে? রবিন আর শিহাবের সঙ্গে কি নিয়ে যেন কথা কাটাকাটি হয়েছিল। ঝামেলা এতটাই বেড়েছিল যে ওরা মারামারি পর্যন্ত করেছে। ভাবলেশহীন ভঙ্গিতে প্রলয় বলল, তো আমি কি করতে পারি? বোকা বনে গেল অর্পণ। ভাবতেও পারেনি এই গুরুতর বিষয়ে প্রলয় এমন প্রত্যুত্তর করবে। ফ্যাল ফ্যাল করে বেশ অনেকটা সময় চেয়ে রইল অর্পণ। উঠে বসল প্রলয়। আধ ভেজা তোয়ালে ঘাড়ে ঝুলিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। যাওয়ার আগে অর্পণকে বলল, তুই আমার ফোনটা খোঁজ, আমি ফ্রেশ হয়ে আসছি। অর্পণ বিছানায় বসে হাত ছাড়ল। কিয়ৎকাল বসে থেকে শুধুমাত্র প্রলয়ের কথাই ভাবল। এই ছেলের মাঝে কি কখনো সিরিয়াসনেস আসবে না? মজায় মজায় সব কিছু উড়িয়ে দিতে নেই। তাই তো তার জীবনটা আজ এলোমেলো। তমসায় মরিচিকা হাতড়ে বেড়াচ্ছে। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো অর্পণের। খটখট শব্দ তুলে মাথার উপর সিলিং ফ্যান ঘুরছে। জানালার উপর ঝুলে থাকা পর্দাগুলো উড়ছে। রোদের আলো ঘরে প্রবেশ করতে না পারলেও বারান্দায় কিছুটা লুটুপুটি খাচ্ছে। আয়নার সামনে দাঁড়িয়ে হাত দ্বারা চুল ঠিক করেছে প্রলয়। গায়ে তার সাদা শার্ট জড়ানো, মেদহীন আর্টশার্ট দীর্ঘ দেহ। ড্রেসিং টেবিলের উপর থেকে পারফিউম নিয়ে নিজের গায়ে স্প্রে করলো। এরপর আলমারির ভিতরে চাবি ঝুলিয়ে রাখা ছোট্ট ড্রয়ার খুলে রিভলভার বের করলো প্রলয়। এটার লাইসেন্স আছে। শত্রুপক্ষের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে এটা সবসময় পাশেই থাকে। জুতোর ফিতা ঠিক করে লাগিয়ে শয়নকক্ষ থেকে বের হয়ে গেল সে। যাবার আগে নিজের ঘরে তালা আটকে নিল। গত 1 বছর যাবৎ এমনটাই করে আসছে সে। এই ঘরে অর্পণ, পূর্ণতা আর পুষ্পিতা ছাড়া আর কারোর আসার অনুমতি নেই, এমনকি মাধুরীরও না। বৈঠকখানায় তখন সবাই বসেছিলেন। রান্নার ঘর থেকে মাধুরী পানের বাটা নিয়ে এসে বসলেন। ওনার স্বামী মোর্শেদ শিকদার, দেবর মেহরাব শিকদার আর তার স্ত্রী ফিরোজাও এখানে বসে আছে। ওনাদের 4 জনের জন্য বেশ ভালো করে পান বানালেন মাধুরী। কথায় কথায় মনে পড়ল কতদিন ছেলের সঙ্গে শান্তিতে দুদণ্ড কথাও হয় না।
ছেলের বিস্তর পরিবর্তন অবাক করল ওনাকে। এই 1 বছরে একটু একটু করে মা ছেলের সম্পর্কে ফাটল ধরেছে। মাধুরী হাহুতাশ করতে লাগলেন। এরই মাঝে প্রলয় আর অর্পণ একেবারেই তৈরি হয়ে বেরিয়েছে। ওদের দুজনের পেছন পেছন পূর্ণা আর পুষ্পিতাও এসেছে। মাধুরী উঠে গেলেন ছেলের কাছে। কালকের এই কথাটা তিনি আবারও পুনরাবৃত্তি করলেন। বিতৃষ্ণা আর ক্রোধে শরীর কাঁপছে প্রলয়ের। অর্পণ খেয়াল করছে সবটা। না জানি এখন কোন প্রলয় আসে। পুরুষালী উদ্দীপ্ত কণ্ঠস্বর বৈঠকখানার 4 দেয়ালের মাঝে প্রতিধ্বনি তুলছে। বিয়ে নিয়ে জোর করলে আমি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাব, অ্যান্ড আই মিন ইট। প্রলয়ের শান্ত স্বরের হুমকি শুনে মাধুরীর মুখ থমথমে হয়ে গেল। ছেলের কাছ থেকে এমন কথা কিঞ্চিত পরিমাণও আশা করেননি তিনি, যেখানে তিনি সবার উপর ছুরি ঘোরান। পূর্ণতা পুষ্পিতা ঠোঁট টিপে হাসছে। মায়ের থমথমে মুখখানা দেখে বড্ড হাসি পাচ্ছে তাদের। অর্পণ ইশারায় দুটোকে হাসি থামাতে বলল। মাধুরী কথা কাটাতেই জিজ্ঞেস করলেন, কোথাও কি যাবি তোরা? উত্তর দেবার প্রয়োজন মনে করল না প্রলয়। মুঠোফোন হাতে কিছু একটা দেখতে লাগলো। কিছুই বুঝলেন না মাধুরী। অর্পণ এগিয়ে এসে বলল, বড় মা, আমি আর ভাই একটু বের হব। কোথায়? ওই একটু। পুরো কথাটা বলতে পারল না অর্পণ। তার আগেই প্রলয় ফোরন কেটে বলল, এখানে দাঁড়িয়ে এত কথা বলে কোনো মানে হয় না। দেরি হচ্ছে অর্পণ, আয়। এই সমস্ত রাজনীতির পেছনে না ছুটে তো চাচা আর অর্পণের মতো ডাক্তার তো হতে পারতি। এসব আমার কাছে ঝামেলা মনে হয়, আর ডাক্তারি আমার দ্বারা কখনোই সম্ভব নয়। আমার স্বপ্ন রাজনীতি। শেষোক্ত হতেই প্রলয় উপস্থিত সকলের দিকে তাকালো। ছেলের এহেন কথায় বোকা বনে গেলেন মাধুরী। ওনার কত ইচ্ছে ছিল ছেলে মস্ত বড় ডাক্তার হবে। এই ছেলে তো ওনার সকল আশা জল ঢেলে দেয়। এই ছেলেকে বুঝিয়ে কাজ নেই। প্রলয় একবার মেহেরাব শিকদারের দিকে তাকালো। দুজনের দৃষ্টি বিনিময় হলো। দৃষ্টি ফিরিয়ে নিলেন মেহেরাব শিকদার। প্রলয় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, তোমাদের কথা আমি বুঝতেও চাইছি না চাচ্ছ। এদিকে ছেলের এমন খামখেয়ালিপনায় বেজায় বিরক্ত মোর্শেদ শিকদার। ছেলের ব্যবহারে দিনকে দিন আরও ক্রূরতা বৃদ্ধি পাচ্ছে। ফিরোজা বললেন, দেখলেন ভাইজান প্রলয় কিভাবে কথা বলছে? মোর্শেদ শিকদার বললেন, চাচার সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা ভুলে গেছস। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি এমনই। বড় বড় পা ফেলে বেরিয়ে এলো প্রলয়। তার পেছন পেছন ছুটে এলো অর্পণ। ডাক্তারি ছাড়াও তার আরেকটা কাজ হলো প্রলয়ের প্রত্যেকটা কাজে সঙ্গ দেয়া, যাকে এক কথায় পার্সোনাল সেক্রেটারি বলা যায়। মালঞ্চ নীর পেছনে ফেলে গাড়ি অনেকটা এগিয়ে গিয়েছে। ড্রাইভ করেছে প্রলয়। পাশের সিটে বসেছে অর্পণ। খুব দ্রুত এবং বাজেভাবে ড্রাইভ করছে প্রলয়। নিয়ন্ত্রণে না এলে খারাপ কিছু একটা হয়ে যেতে পারে। প্রলয়কে থামাতে অর্পণ বলল, ভাই সমস্ত রাত কি গাড়ির ওপর ঢালবে? তুই তো জানিস রাজনীতি আমার স্বপ্ন, দীর্ঘ বছরের তপস্যা। অন্যদিকে রিক্সা হসপিটালের সামনে থামলো। ভাড়া মিটায় মৃত্তিকা। গুটিয়ে রাখা শাড়ির আঁচলটা ছেড়ে দিয়ে হাত বাড়িয়ে দিল তনুজার দিকে। মেয়ের হাত ধরে রিক্সা থেকে নামলেন তিনি। সকাল থেকে বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছিল। এ কথাটা বলতেই মৃত্তিকা ওনাকে জোর করে হসপিটালে ধরে এনেছে। এর আগে ডক্টরের সঙ্গে কনসাল্ট করে এসেছে। কয়েকটা সিঁড়ি ভেঙে 2য় ফ্লোরে এসেই হাঁপিয়ে উঠলেন তনুজা। কিছু একটা সমস্যার জন্য আজ লিফট চলছে না। সিঁড়ি ভেঙে উঠতে বেশ বেগ পেতে হয়েছে ওনাকে। ইদানিং শরীরটা খারাপ যাচ্ছে। লাগাতার নিঃশ্বাস নিলেন তিনি। করিডোরে বিছিয়ে রাখা সিটে তনুজাকে বসালো মৃত্তিকা। ব্যস্ত হয়ে জিজ্ঞেস করলেন, মামনি, তোমার কি মন খারাপ লাগছে? দুর্বল স্বরে তনুজা বললেন, আমি ঠিক আছি রে মা। ব্যাগ থেকে বোতল বের করে পানি পান করতে দিল। কয়েক ঢোক পানি পান করলেন তনুজা। কিছুটা ভালো লাগছে। মামনি, তুমি একটু বসো, আমি রিসেপশনিস্টের সাথে কথা বলে আসছি। তনুজা চোখের ইশারায় আশ্বাস দিয়ে বললেন। এবড়ো থেবড়ো ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চলছে উত্তম গতিতে। সায় বেগে বাতাস বইছে। দৈবাত এ বাতাসে শুকনো ও মসৃণ চুল উড়ে যাচ্ছে। প্রলয় এক হাতে ড্রাইভ করছে, তো অন্য হাত দ্বারা মসৃণ চুল ঠিক করছে।
অর্পণ ফোনে কারোর সঙ্গে কথা বলছে। প্রলয়ের মনে পড়ল কাল ওভাবে একটা অচেনা মেয়েকে জড়িয়ে ধরা তার মোটেই উচিত হয়নি। শুধু শুধু একটা মেয়ের কাছে ফেস লস হলো। পরক্ষণেই ভাবলো যা ইচ্ছে ভাবুক। মেয়েটার ভাবনা মাথা ছেড়ে ফেলে ড্রাইভিংয়ে মনোযোগ দিল। এদিকে অর্পণ ফোনটাকে হাতে নিয়ে প্রলয়কে জিজ্ঞেস করলো, ভাই এখন কি পার্টি অফিসে যাবে? আমার শ্বশুরবাড়ি যাচ্ছে। এই মুহূর্তে তামাশা একদম পছন্দ হলো না অর্পণের। আল্লাহ ভাইকে এবার একটু গাম্ভীর্য অর্পণ করো। অর্পণকে এভাবে তাকিয়ে থাকতে দেখে প্রলয় ভুরু যুগল উঁচিয়ে ইশারা জিজ্ঞেস করলো, কি হয়েছে? অর্পণ ডানে বামে মাথা চাকালো, অর্থাৎ কিছু না, গাড়ি এখনো ছুটছে। আজ নির্ঘাত কোনো অঘটন ঘটেই যেত। ভাগ্যিস তখন প্রলয়ের রাগ কমে যাওয়ার সঙ্গে সঙ্গে গতিবেগ কমিয়েছিল। নীরবতা ভেঙে অর্পণ বলল, ভাই একটা খবর দেওয়ার আছে। সামনের দিকে তাকিয়েই প্রলয় বলল, বল, আমি শুনছি। জাতীয় পার্টি একটা সমাবেশ আয়োজন করেছে। অর্পণের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে প্রলয় জিজ্ঞেস করল, কবে? 1 জুন। এই নিয়ে একটা জবরদস্ত হ্যাপি নিউ ইয়ার পার্টি তো হতেই হবে। অর্পণ বোকা বনে জিজ্ঞেস করল, আমরা কেন পার্টি করব ভাই? ভবিষ্যৎ মন্ত্রী আমি, দেশের নাগরিকদের আনন্দে যদি পাশেই না থাকে। কিছুই বুঝল না অর্পণ, তবুও মেকি হাসল। প্রলয়ের কথায় সায় জানালো এর সঙ্গে থাকতে থাকতে সেও একদিন পাগল হয়ে যাবে। কোন কুক্ষণে যে সে প্রলয়ের সঙ্গ দিয়েছিল। রাজনীতি তার কোনো কালেই পছন্দ ছিল না। সে তো সাধারণ মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চেয়েছিল, শুধুমাত্র কাউকে দেওয়ার কথা রাখতে। আছে রাজনীতির পথে। আমাকে একবার হসপিটালে যেতে হবে। হসপিটালের সামনে নামিয়ে দিই? না ভাই, একবার পার্টি অফিসে যাব, তারপর হসপিটাল। প্রলয় কিছু বলল না। নেমে এলো অবাক নীরবতা। কালো রঙা গাড়িটা ছুটে চলেছে হসপিটালের দিকে। সেই দিকে খেয়াল নেই অর্পণের। সে তো গম্ভীর চিন্তায় মগ্ন হয়ে রয়েছে। মিনিট 10 মাঝেই হসপিটালের সামনে এসে দাঁড়ালো গাড়িটা। অর্পণ অবাক হয়ে বলল, আগে পার্টি অফিসে যাবার কথা ছিল ভাই। আগে মানুষের জীবন, তারপর অন্য কিছু। অর্পণে অধর কোণে কিঞ্চিত হাসি ফুটে উঠল। তার ভাই সে এমনই। সে জানে তার ভাই মানুষ হিসেবে কতটা বেস্ট। তবুও কোথাও একটা কিন্তু থেকেই যায়। দায়িত্ববান এই মানুষটাকে ঘৃণা করে কেউ একজন পৃথিবীর বুক থেকে হারিয়ে গিয়েছে। ভাবতেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। কিছুটা ঝুঁকে প্রলয়কে বলল, ভাই সাবধানে গাড়ি চালাবে। চোখের চশমাটা ঠিক করে বলল, চিন্তা করিস না। অর্পণ ভিতরে চলে গেল। প্রলয় একটিবার দেখে নিল পুরো হসপিটাল চত্বর। দৃষ্টিতে ছেয়ে গেল গাম্ভীর্যতা। গভীর কিছু একটা ভাবাচ্ছে তাকে। গাড়ি ঘুরিয়ে নিল সে। তার যে আরেকটা কাজ পেন্ডিংয়ে রয়েছে, সেই কাজটা খুব প্রয়োজন। গাড়ি নিয়ে চলে গেল তার কাঙ্ক্ষিত স্থানে। বেটে খাটো ধরনের দেখতে একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে। প্রলয়ের গাড়িটা দেখা মাত্রই ছেলেটা এগিয়ে এলো। গাড়ি থেকে নামলো না প্রলয়। জানালার কাছ নামিয়ে দিয়ে ছেলেটাকে জিজ্ঞেস করলো, যা বলেছিলাম কাজ হয়েছে? হ্যাঁ ভাই। আপডেট কি? উনি অ্যাডভোকেট মাহিদ রায় চৌধুরীর মেয়ে। জাহিদের কথা বিশ্বাস হলো না প্রলয়ের। আর মন আর মস্তিষ্ক যে আলাদা আলাদা কথা বলে। প্রতিটা মিল সত্যিই সম্ভব। পরক্ষণেই মনে হলো শুধু একই চেহারা হলেই হবে না। ভূমির সঙ্গে এই মেয়ের চারিত্রিক বৈশিষ্ট্য আকাশ পাতাল তফাৎ। পকেট থেকে 1000-2 টাকা ছেলেটার হাতে তুলে দিয়ে গাড়ির জানালা তুলে বসলো। মনে মনে 2-3টে কথা আওড়ালো। আমার পাওয়ার সম্পর্কে এখনো কোনো ধারণা জন্মায়নি মিস মৃত্তিকা। ভবিষ্যৎ মন্ত্রী আমি। ভালো বুদ্ধির সঙ্গে কুটিল বুদ্ধি আমার আছে। কিছু প্রমাণ আমার হাতে হাতে প্রয়োজন। প্রলয় বাঁকা হাসলো। গাড়ি নিয়ে চলল পার্টি অফিসের দিকে। এবার বাকি কাজগুলো করা যাক। আধ ঘন্টার মাঝে কাঙ্ক্ষিত স্থানে পৌঁছে গেল প্রলয়। চশমাটা ঠিক করে গাড়ি থেকে নামলো। বাহিরে দাঁড়িয়ে থাকা 2জন গার্ড সালাম জানালো। প্রলয় সোজা চলে গেল ভেতরে। 3জন লোক সেখানে বসে রয়েছে। 2জন দাঁড়িয়ে রয়েছে। হয়তো তাদেরই অনুশোচনা হবে। একজন এগিয়ে এসে প্রলয়কে বসতে দিল। প্রলয় পায়ের উপর পা তুলে বসলো। চোখ মুখে গম্ভীর ভাব।
এখানে আসার আগে রবিন আর শিহাবকে কল করে আসতে বলেছে, ওরা এলো বলে। প্রলয় কাউন্সিলরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, পরপর 3 বার বৃদ্ধ ভাতা কাঙ্ক্ষিত ব্যক্তিদের কাছে পৌঁছায়নি কেন? কাউন্সিলর শামসুদ্দিন শুকনো ঢোক গিলেন। ভাতা পৌঁছাবে কি করে, সব তো আর পকেটে ঢুকেছে। কোনো উত্তর দিতে পারলেন না তিনি। এমন নীরবতায় গম্ভীরতার মাত্রা তরতর করে বাড়তে শুরু করলো প্রলয়ের। দাঁত চিবিয়ে আবারও জিজ্ঞেস করলো, কেন পৌঁছায়নি? এবার মুখ খুলল শামসুদ্দিন। ইয়ে মানে আসলে। স্টপ। এরপর মানে আসলে শুনতে আসিনি আমি। আগামীকালের মধ্যে 3 গুণ করে দেবেন, নয়তো বাকিটা আমি দেখছি। নিজের পকেট থেকে টাকা খোয়াতে হবে ভাবতে বুকটা ভারী হতে শুরু করলো। শামসুদ্দিন মুখটাকে আধার করে রাখলেন। ওনার অবস্থা বুঝতে পেরে প্রলয়ের হাসি পেল, তবুও নিজেকে গাম্ভীর্যের আবরণে ঢেকে রাখল। এরই মাঝে রবিন আর শিহাব এসে পৌঁছেছে। একজনের হাতে ব্যান্ডেজ করা তো আরেকজনের কপালে। প্রলয় দেখল দুজনকে। একা মার খেয়ে কোপকাত হয়েছিস নাকি 2-4 ঘা ওদেরও দিয়েছিস? মাথা নিচু করে শিহাব বলল, জি স্যার, মনে থাকবে। শামসুদ্দিন সহ বাকিরাও প্রলয়ের দিকে তাকিয়ে রয়েছে। এখানে যে আরও 3 জন মান্যগণ্য লোক বসে রয়েছে, তাদেরকে পাত্তাই দিচ্ছে না প্রলয়। মনে হচ্ছে যেন তাদের কোনো অস্তিত্বই নেই এখানে। রবিনা শিহাবকে উদ্দেশ্য করে বলল, এ না হলে আমার অনুচর। কথাটা বলে প্রলয় থামল, বাকিদের দিকে তাকিয়ে বলল, এইভাবে হা করে তাকিয়ে থাকার কিছু হয়নি। আমি জানি আমি যথেষ্ট সুন্দর, অযথা নজর লাগাবেন না। উপস্থিত সকলে বোকা বনে একে অপরের দিকে চাওয়াচাই করলো। প্রলয় উঠে দাঁড়িয়ে আবারও বলল, শামসুদ্দিন সাহেব, যা বলেছি মনে থাকে যেন। প্রলয় হন হন করে বেরিয়ে গেল। তার পেছন পেছন রবিন আর শিহাবও বেরিয়ে গেল। টেবিলের উপর রাখা পানি ঢকঢক করে পান করলেন শামসুদ্দিন। গলা শুকিয়ে কাঠ হয়েছিল, সাহস হয়ে উঠছিল না পানি খাওয়ার। ব্যস্ত শহর, এই শহরের আনাচে কানাচে ছড়িয়ে রয়েছে নানান ধর্মের মানুষ। জীবিকার নির্বাহের জন্য না চাইতেও তাদেরকে কাজের পিছু ছুটতে হচ্ছে। বাস স্টপে বসে এদিক ওদিক তাকিয়ে দেখছে মৃত্তিকা। সবার মতো ব্যস্ততায় ঘেরা জীবন তো তারও। আজ একটা ইন্টারভিউ দিতে গিয়েছিল। ইন্টারভিউ বেশ ভালোই হয়েছে, তবে 3 দিন পর কলেজ জানিয়ে দেবেন কর্তৃপক্ষ। দীর্ঘ রাস্তা দিয়ে গাড়ি চলছে। হুট করেই কোথা থেকে যেন এক গাড়ি এসে শব্দ করে থামলো বাস স্টপে। এতক্ষণ মাথাটা নিচু করে বসেছিল মৃত্তিকা। এবার মুখ তুলে তাকাতেই কালকের এই বেহায়া লোকটাকে দেখতে পেল। গাড়ির কাজ নামানো বিধায় প্রলয়ের মুখটা স্পষ্ট দেখতে পেল মৃত্তিকা। দৃষ্টি ফিরিয়ে নিল সে। কিছুটা অপমানিত বোধ করল প্রলয়। সূক্ষ্ম রাগ উকি দিল মস্তিষ্কে। গাড়ি থেকে নেমে চাবিটা পকেটে ঢুকালো। মৃত্তিকার সামনে এসে দৌড়ালেও কোনো গুরুত্ব পেল না। রাগে শিরশির করে উঠল সর্বাঙ্গ। মৃত্তিকার ডান হাতের কনুই বেশ জোরে ধরল। মুখ থেকে আহ শব্দটি বেরিয়ে এলো। রণমূর্তি ধারণ করল রমণী। কর্কশ গলায় বলল, এ কি ধরনের অসভ্যতা? একটা নির্জন জায়গায় এনে হাত ছাড়ল প্রলয়। মৃত্তিকার হাতটা কিছুটা রুক্ষভাবে ধরেছিল সে। চিনচিন ব্যথা অনুভব হচ্ছে কনুইয়ের অংশে। মৃত্তিকার সত্যি জানার জন্য প্রলয় অধৈর্য হয়ে উঠল। প্যান্টের পকেট থেকে রিভলভার বের হতে মৃত্তিকার মাথায় ঠেকালো। হু দ্য হেল আর ইউ? আপনার সাহস কি করে হয় আমার উপর রিভলভার তাক করার? প্রলয় বাঁকা হেসে বলল, এমপি সেহরি শারশান প্রলয়কে সাহসের কথা জিজ্ঞেস করছ? আমার সাহসের দেখেছ কি? একটা ট্রিগার চাপলে তোমার খেল খতম। সত্যি করে বলো, তোমার নাম কি? অকপটে পাল্টা জবাব এলো, মৃত্তিকা রায়চৌধুরী। একটু থেমে মৃত্তিকা আবারও বলল, ডটার অফ অ্যাডভোকেট মহেন্দ্র রায়চৌধুরী অ্যান্ড তনুজা রায়চৌধুরী। প্রলয়ের বিশ্বাসই হলো না। এই ভঙ্গিতে মৃত্তিকার মাথায় রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। অন্য কেউ হলে ভয়ে অজ্ঞান হারাতো। প্রলয়ের বিশ্বাস হলো না। একই ভঙ্গিতে মৃত্তিকার মাথায় রিভলভার ঠেকিয়ে দাঁড়িয়ে রইল। অন্য কেউ হলে ভয়েই জ্ঞান হারাতো। অথচ এই মেয়ে অত্যন্ত তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। এত সাহস পাচ্ছে কোথায়? প্রলয়ের মনে পড়ল, একজন তো রিভলভার দেখলে ভীষণ ভয় পেত। একবার তো এমন হয়েছে, ড্রেসিং টেবিলের উপর রিভলভার দেখে
ভূমি খুব ভয় পেয়েছিল আর সারাদিনে একবারও প্রলয়ের মুখদর্শন পর্যন্ত করেনি। পাশেই না প্রলয়, রাগে রিভলভারের নলগুলো তার মাথাতেই ঠুকে দেয়। কথাগুলো মনে পড়তেই আনমনে হেসে উঠল প্রলয়। কত ভীতুই না ছিল তার ভূমি। তবে এই মেয়ে পরিপূর্ণ আলাদা। দুজনের চেহারায় এত মিল কী করে হতে পারে? তবে স্বভাব তো মিলছে না। ভূমি যদি পানি হয়, এই মেয়ে তো আগুন। অনেক কিছু বলতে চেয়েও কিছু বলা হয়ে উঠল না প্রলয়ের। রিভলভার নামিয়ে নিল। মৃত্তিকার মুখভঙ্গি রুক্ষ মূর্তি ধারণ করল। সে বিদ্রুপের স্বরে বলল, কি ভেবেছেন সামান্য এই রিভলভার দেখে আমি মৃত্তিকা ভয় পাবো? পতনক্ষণ আরক্তিম গোধূলি লগ্ন। নীলচে আকাশ ধূসর হচ্ছে। অলিগলি ল্যাম্পপোস্টের হরিদ্রাফ বাতিগুলো একে একে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। বিস্তীর্ণ অন্তরিক্ষ জুড়ে পাখিরা খেয়াল খুশি উড়ে যাচ্ছে নিজেদের নিড়ে। ঘরে ফেরার তাড়া তো সবারই আছে, ওদেরও রয়েছে। বারান্দায় রেলিংয়ের উপর দুহাত রেখে দাঁড়িয়ে রয়েছে অর্পণ। পশ্চিমাকাশে তাকিয়ে দেখছে দিবসপতির পতন। হসপিটাল থেকে সোজা বাড়িতে ফিরে এসেছে। আসার পর থেকেই নিজেকে চার দেয়ালের মাঝে অবরুদ্ধ রেখেছে। বাবার প্রতি চড়াও হয়েছে বিস্তর অভিমান। এই একটা মানুষের জন্য দুটো জীবন নষ্ট হয়ে গেল। তোমাকে আমি কখনো ক্ষমা করব না বাবা। তুমি বাবা হয়ে কি করে নিজের সন্তানকে বিপদের মুখে ঠেলে দিলে। আই হেট ইউ। অদ্ভুত বিষণ্ণতায় সন্ধ্যা গড়ালো। যামিনী তমস্যাবৃত হলো। অলিগলি ল্যাম্পপোস্টের হরিদ্রাপ রশ্মি একে একে দৃশ্যমান হতে শুরু করলো। অর্পণ সেদিক পানেই চেয়ে রইল, গভীর আখি পল্লব অশ্রুপ্লুত। নিজের অপারগতায় ক্রোধাগ্নি জ্বলে উঠল। অন্ধকরণ হতে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। বিছানার উপর অযত্নে পড়ে থাকা মুঠোফোন ক্রমাগত বেঁচে যাচ্ছে। এই সময় কেই বা তাকে স্মরণ করবে? ডান হাতের উল্টো পিঠ দ্বারা সিক্ত নেত্রযুগল মুছে ফেলল। এরপর বড় বড় পা ফেলে শয়ন কক্ষে প্রবেশ করল অর্পণ। ফোনে হাতে নিলে স্ক্রিনে ইরাবতী নামটা দৃষ্টিগোচর হলো। অন্য সময় হলে অধর কোণে এক চিলতে হাসির দেখা মিলত, অথচ আজ তার কোনো অনুভূতি কাজ করছে না। নিজেকে নিষ্ক্রিয় গোছের মনে হচ্ছে। ফোনটা এখনো বেজে যাচ্ছে। কথা বলার উৎসাহ পাচ্ছে না সে। অবহেলায় কল কেটে গেল। সেকেন্ডে 3-4 মাঝে আবারও বেজে উঠল। রিসিভ করল অর্পণ। ওপাশ থেকে মেইলি কণ্ঠস্বর ভেসে এলো, আপনি কি ভুলে গেছেন? আজ আমাদের দেখা করার কথা ছিল। একটু থেমে ইরা আবারও বলল, ওহো, আমি তো ভুলেই গেছি। দ্য গ্রেট তাশরিফ ইফরাত অর্পণ তো খুবই ব্যস্ত মানুষ। গার্লফ্রেন্ডকে সময় দেওয়ার মতো সময় কি ওনার আছে নাকি? অর্পণ কিছু বলল না। কিছুটা একা থাকার অভিলাষ মাথাচাড়া দিয়ে উঠল। প্রত্যুত্তরের জন্য অপেক্ষারত রমণী উত্তর না পেয়ে ইরা জিজ্ঞেস করল, কি হলো, কথা বলছো না কেন? আদৌ তুমি কলে আছো তো? ইরাবতী, আই নিড সাম স্পেস। হঠাৎ কি হলো তোমার? সকালেও তো বেশ হাসি খুশি ছিলে, কিছু নিয়ে কি মন খারাপ? আই উইল কল ইউ ব্যাক। অর্পণকে বেশি ঘাটালো না ইরা। প্রত্যুত্তরে শুধু বলল, ইয়া শিওর। পড়তে বসেছে পূর্ণতা পুষ্পিতা। বিকেলে টিউটরে সেই দুজনকে পড়িয়ে দিয়ে যান। কলেজ ছাড়া বাহিরে যাওয়ার অনুমতি নেই ওদের। প্রলয় সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। খাতাটা বন্ধ করে পুষ্পিতা এক পলক পূর্ণতার দিকে তাকালো। পূর্ণতা গভীর মনোযোগ দিয়ে পড়ছে। মেয়েটা বেশ গম্ভীর ধাঁচের, একদম বড় ভাইয়ের মতো। তার থেকে কয়েক মিনিটের বড়। পুষ্পিতা বলল, পূর্ণ। গুজে রাখা পূর্ণতা এবার বোনের দিকে তাকালো। চশমাটা ঠিক করে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে? খিদে পেয়েছে আমার, চল না হালকা কিছু খেয়ে পড়তে বসি। পড়তে বসলেই তোর খিদে পাই? মেকি হাসলো পুষ্পিতা। তার মিথ্যে ধরা পড়ে গেল। পূর্ণতা তবুও উঠল না। আবারও আগের ন্যায় পড়তে শুরু করলো। পুষ্পিতা এবার বোনের বাহু ঝাঁকিয়ে বলল, প্লিজ বোনু, চল কিছু একটা খেয়ে তারপর পড়তে বসি। পুষ্পিতার জ্বালায় আর বসে থাকতে পারল না পূর্ণতা। দুজনে স্টাডি রুম থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে গেল।
বৈঠকখানা পেরিয়ে রান্নাঘর, এই মুহূর্তে কেউ এখানে নেই। পূর্ণতা ঝটপট দুটো ম্যাগি লুরুস রান্না করে ফেলল, সেই সঙ্গে দুজনের জন্য দুটো অমলেট। এরপর খাওয়া শেষ হতেই আবারও স্টাডি রুমে চলে এলো তারা। বেশ কিছুটা সময় অতিবাহিত হতেই পুষ্পিতা আবারও ডাকলো পূর্ণতাকে। পূর্ণ, আবার কি দরকার তোর? মায়ের কাছ থেকে শাড়িটা এনে দিবি প্লিজ। মায়ের শাড়ি দিয়ে কি কাজ তোর? আমি চাইবো আর মা আমাকে দিয়ে দেবে? আমার না শাড়িটা খুব পরতে ইচ্ছা করছে, তোকে তো মা বেশি আদর করে, প্লিজ জোগাড় করে দে। আমি পারবো না, তুই গিয়ে চাচিমাকে পটা, তিনি তোকে সাহায্য করতে পারবে। আবারও বইয়ে মুখ গুছল। না, এই মেয়েকে বই আর পড়া থেকে কেউ আলাদা করতে পারবে না। পড়াশোনার উপর চরম বিরক্ত পুষ্পিতা। তার ভালো লাগে আঁকিবুকি করতে, ঘুড়ি উড়াতে আর আড্ডা দিতে। আর পূর্ণতা, সে তো তার সম্পূর্ণ বিপরীত। সে গাছ লাগাতে, রান্না করতে আর পড়াশোনা করতে ভালোবাসে। পুষ্পিতা এবার একটু মজা করার উদ্দেশ্যে ডাকলো। এই পূর্ণ, এবার কিন্তু মারবো, চুপচাপ পড়। সশব্দে খিলখিল করে হেসে উঠল পুষ্পিতা। মুখ তুলে চাইল পূর্ণতা। এই মেয়ের কার্যকলাপে মাঝে মাঝে বোকা বনে যায় সে। কতটা চঞ্চল এই মেয়ে, আর সে তো বিপরীতমুখী। ব্লেন্ডারে শুকনো মরিচ পিষছে মৃত্তিকা। লোকটার সাহসের তারিফ না করে পারা যায় না। সাহস আছে বলতে হবে, তা না হলে দিন দুপুরে মাথায় রিভলভার ঠেকাতে পারে। ইচ্ছে করছে লোকটাকে ক্রোধানলে জ্বালিয়ে ভস্ম করে দিতে। সাহস কি করে হয় অ্যাডভোকেট মাহেন্দ্র রায়চৌধুরীর মেয়ের মাথায় রিভলভার তাক করার? ভেবেছে সে ভয় পাবে, অথচ লোকটা জানেই না তার কাছেও রিভলভার ছিল। বাঁকা হাসল মৃত্তিকা। একটা স্প্রের বোতল ভালো করে ধুয়ে নিল। এরপর সেটাতে শুকনো মরিচের গুঁড়ো, সেই সঙ্গে পরিমাণ মতো পানি নিয়ে নিল। এর পরের বার যা হবে সামনাসামনি, সে ও কারোর থেকে কম যায় না। কোথাকার কোন এমপি এলো রে, তাকে নাকি ভয় পেতে হবে। একটাকে দেখে নিবে সে। হঠাৎ করেই কলিং বেল বেজে উঠতেই ভাবনাচ্যুত হলো। হ্যান্ড ওয়াশ দিয়ে হাতখানা ভালো করে ধুয়ে নিল। এরপর দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে এলো। সদর দরজা খুলেই অপরিচিত কাউকে দেখে খুশি হয়ে গেল মৃত্তিকা। হোয়াট আ সারপ্রাইজ! কেমন আছো দিদি ভাই? আগে তো ভিতরে আসতে দিবি। মেকি হেসে জিভে কামড় দিল মৃত্তিকা। সশব্দে হেসে উঠল সুদর্শিনী। মৃত্তিকা দরজার কাছ থেকে সরে দাঁড়ালো। চেয়ারে বসেছিলেন তনুজা। সুদর্শিনী ভেতরে প্রবেশ করেই তনুজাকে প্রণাম করল। সুদর্শিনী হচ্ছে তনুজার বোনের মেয়ে। ভালো মন্দ অনেক কথায় জিজ্ঞেস করলেন তনুজা। মৃত্তিকা দরজা আটকে দিয়ে ওদের কাছে এসে সুদর্শিনীর পাশে বসলো। আমি তো ভালোই আছি, তারপর বল তোর কি খবর? আমি অলওয়েজ ফিট অ্যান্ড ফাইন। জামাইবাবুকে তো নিয়ে আসতে পারতে দি ভাই। তোর জামাইবাবুর সময় হচ্ছে না, ব্যবসার কাজে সিলেট গিয়েছে। এরপর তিনজনে খোশ গল্পে মেতে উঠল তিনজন। সুদর্শিনীকে পেয়ে মৃত্তিকা যেন সবকিছু বেমালুম ভুলে গেল। বিছানার উপর বসে আছেন মাধুরী আর ফিরোজা। দুই জায়ের মাঝে গল্পগুজব চলছে। এরই মাঝে মাধবীর ফোনে কল এলো। ওনার মা কল করেছেন। তিনি কল রিসিভ করেই সালাম জানালেন। ও প্রান্ত থেকে কিছু শুনতে পেলেন না ফিরোজা। তিনি চুপ করে মাধুরীর কথা বলার ভঙ্গি দেখছেন। মাধুরী ওনার মাকে বললেন, আর বলো না মা, অলক্ষী মেয়ে মানুষ, মরেও শান্তি দিচ্ছে না। কোথায় ভাবলাম ছেলের বিয়ে দেব, তার হলো কই? মাধুরীর কথা বলার ধরনে খানিকটা খারাপ লাগলো ফিরোজার। শত হোক ভূমি ওনার খুব আদরের ছিল। অপর পাশ থেকে কি কথা বলছে কিছুই শোনা গেল না। মাধুরী বললেন, তাহলে কালই তৃপ্তিকে পাঠিয়ে দাও। কল কেটে গেল। ফিরোজা জিজ্ঞেস করলেন, মা ওই মা কি বললেন গো ভাবি? আমার চাচাতো ভাইয়ের মেয়ে তৃপ্তি, ওকে মা আমাদের এখানে বেড়াতে পাঠাবেন। মেয়ে নাকি দেখতে শুনতে বেশ ভালো। ছোট থাকতে মেয়েটাকে একবার দেখেছিলাম। রাত তখন ৮টা। ক্লান্ত
ক্লান্ত অবসাদগ্রস্ত শরীর নিয়ে বাড়ি ফিরেছে প্রলয়। ঘর্মাক্ত শরীরের সাদা শার্টটা লেপ্টে রয়েছে, মসৃণ চুলগুলো এলোমেলো, কালো গোল ফ্রেমের চশমার আড়ালে লুকিয়ে থাকা আখিদ্বয় রক্তিম বর্ণ ধারণ করেছে। পিনপত নীরবতায় আচ্ছাদিত কামরায় প্রবেশ করেই গা থেকে শার্টখানা খুলে ফেলল সে। শন শন শব্দ তুলে সিলিং ফ্যান ঘুরছে। বিছানায় শটান হয়ে শুয়ে পড়ল প্রলয়। সারাদিন নিজেকে কাজের মাঝে ডুবিয়ে রাখলেও দিন শেষে সে ভালো নেই। ভূমির শূন্যতা তাকে ভস্ম করে দিচ্ছে। একটা ভুল তার জীবনটাকে এলোমেলো তার করে দিয়েছে। অবিশ্বাস করার ফল সে পাচ্ছে এবং পেয়ে যাচ্ছে। আত্মে কি মেনে নিবে হবে তার ভূমি আর নেই? মেয়েটা নিজের কথা রেখেছে, পৃথিবীর বুক থেকে চিরতরে হারিয়ে গিয়েছে। ভূমির অস্তিত্ব কোথাও নেই, কোথাও না। বুক ভারী হয়ে এলো প্রলয়ের। সারাক্ষণ নিজেকে কাঠখোট্টা প্রমাণ করা লোকটার নেত্রকোণে অশ্রুকণা উকি দিল। কম্পিত কণ্ঠে গুনগুনিয়ে উঠল প্রলয়। কৃষ্ণবর্ণীয় বিশাল অন্তরিক্ষ, বাতাস বরণের দাবদাহ মেশানো। শাড়ির আঁচলে মুখশ্রী আর গ্রীবায় জমে ওঠা বিন্দু ঘাম মুছে নিল মৃত্তিকা। রান্নাঘরে তপ্ত দহনে ঘাড়ির কাছে ছোট চুলগুলো এলোমেলো লেপ্টে রয়েছে। মাত্রই রান্না করেছে সে। দুজনের জন্য রান্না করা ছিল, কিন্তু এতে করে সবার হবে না, তাই আবারও রান্না করতে হয়েছে তাকে। যখন ইচ্ছে তখনই মাসিমণিকে চাইলে দেখতে আসতে পারে না সুদর্শিনী। ব্যস্ততার কারণে আসা হয় না। মাস 6 আগে এসেছিল। রান্নার কাজ শেষ হতেই ঘরে এলো মৃত্তিকা। শয়ন কক্ষে ঘুমাচ্ছে সুদর্শিনী। আনন্দের খবর এই যে সে 2.5 মাসের অন্তঃসত্ত্বা। খবরটা শোনা মাত্রই খুশিতে আত্মহারা মৃত্তিকা। সেই সঙ্গে তনুজাও খুব বেশি খুশি হলেন। প্রাণ ভরে আশীর্বাদ করলেন বঞ্জিকে। ছোট্ট একটা প্রাণ একটু একটু করে মাতৃগর্ভে বেড়ে উঠবে। আধ বুলিতে তাকে মিম্মি বলে ডাকবে। ভাবতেই চিত্ত চঞ্চল হয়ে উঠল। পাশাপাশি বিষাদের নীল বিষে জর্জরিত হৃদয় আধারিয়া আবরণে ঢাকা পড়ে গেল। নারী হিসেবে সে যে অপরিপূর্ণ। হাত খোপা করে রাখা চুলগুলো খুলে দিল মৃত্তিকা। লতাপালতার ন্যায় পেঁচিয়ে থাকা ঘন দীঘল কৃষ্ণ কেশগুচ্ছ সমগ্র কোমর জুড়ে বিছিয়ে গেল। আয়নায় নিজের প্রতিবিম্ব দেখে তাচ্ছিল্য করে হাসল মৃত্তিকা। এই হাসি অস্বাভাবিক আর জটিল। ছোট ড্রেসিং টেবিলের উপর পড়ে থাকা কাকি তুলে নিল। চুলে বিনুনি গাঁথতে কিছুটা বেগ পেতে হয়েছে। এলোমেলো জড়িয়ে যাওয়া চুলগুলো কাকড়িয়ে মিশে রইল অনেকখানি। বিনুনি গাঁথা হয়ে গিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে আবার পর্যবেক্ষণ করল মৃত্তিকা। এরপর বিছানার কাছে এগিয়ে গেল। হাঁটার সঙ্গে লম্বা বিনুনি দোল খাচ্ছে। এই দি ভাই ওঠো। ঘুম ভাঙল না সুদর্শিনীর। মৃত্তিকা আস্তে করে আবারও ডাক দিল। কাজে দিয়েছে হয়তো। নড়িচড়ে উঠল সুদর্শিনী। আধপোচা চোখে পিটপিট করে তাকালো। মৃত্তিকাকে দেখে ঠোঁটে হাসি ফুটে উঠল। শোয়া থেকেই আড়মোড়া ভাঙল। উঠে বসতেই সুদর্শিনীর পাশে গিয়ে বসল মৃত্তিকা। রাত হচ্ছে, খাবারে অনিয়ম করা যাবে না দি ভাই। চোখ বন্ধ করে গাল এলিয়ে আবারও হাসল সুদর্শিনী। মেয়েটা যে কতটা দায়িত্ব জ্ঞান সম্পন্ন সেটা সে ভালো করেই জানে। মেয়েটার প্রতি তার একটা আলাদা টান অনুভব হয়। ইচ্ছে করে বুকের ভেতরটায় লুকিয়ে রাখতে। মেয়েটাকে দেখতে ভীষণ আদর পায়। হাই তুলে সুদর্শনী জিজ্ঞেস করলো, খালামণি বলল আজ নাকি ইন্টারভিউ দিতে গেছিলি? নাচের ক্লাবের ইন্টারভিউ কেমন ছিল? ভালোই হয়েছে, 3 দিন পর জানাবে। তুই ভালো নাচিস, দেখবি তুই সিলেক্ট হবি। তাই যেন হয়। চলো দি ভাই, খেয়ে নিবে। আজকের খাবার কে রান্না করেছে, তুই নাকি মামুনি? মামুনির কাজ করা বারণ, আমিই রেঁধেছি। তুই বস, আমি ফ্রেশ হয়ে আসছি। মৃত্তিকা চোখের পলক ঝাপটে সায় জানালো। সুদর্শিনী চলে গেল ওয়াশরুমে। এলোমেলো বিছানা চট করে গুছিয়ে নিল মৃত্তিকা। বসার ঘরে টিভি দেখছেন তনুজা। ওনার প্রিয় সিরিয়াল হচ্ছে, সেটা কি মিস করা যায় নাকি?
নিশীতে ঘুম হলো না প্রলয়ের। রাত 3টে অবধি বারান্দায় দাঁড়িয়েছিল। শত চেষ্টা করেও আখি পল্লবে ঘুমি উকি দেয়নি। শ্যামশ্রীতে গভীর চিন্তার ভাঁজ, তারাহীন দুরাকাশে আবদ্ধ পুরুষ চোখ, চোখ দুটোতে ক্লান্তির ছায়া। দূর দূরান্ত থেকে ভেসে আসছে কুকুরগুলোর নিষ্ফল চিৎকার। রাত বিরেতে এদের মেলা বসেছে, এদের আর কোনো কাজ নেই। ও হ্যাঁ, কাজ আছে তো। রাত বিরেতে ঘেউ ঘেউ করে অন্যদের ঘুমের 12টা বাজানো। সিগারেটের উষ্ণ ধোঁয়া বাতাসে উড়িয়ে দিল প্রলয়। মৃদু মন্দ বাতাস বইছে। হরিদ্রাভ বাতির আলোয় দেখা যাচ্ছে বাতাসের তোড়ে মেহগনি গাছের পাতাগুলো নড়ছে। সেদিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল প্রলয়। এই বারান্দায় ভূমির সঙ্গে কাটানো কত শত মুহূর্ত অন্তঃকরণে বাসা বেঁধে রয়েছে। ভাগ্যের পরিহাসে আজ সবই স্মৃতি, শুধুই স্মৃতি। অস্থিরতার মাঝেই রজনী গড়ালো। সকালের রবি উকি দিতেই ঘুম পালালো প্রলয়ের নেত্র থেকে। ঘুম পুরো না হওয়ায় চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে, মাথা ব্যথায় ছিঁড়ে যাচ্ছে। আজ আর ঘুম হবে না। উঠে একেবারে গোসল করে বের হলো। নিজেকে একটু হালকা লাগছে এবার। ধবধবে পাঞ্জাবি পরিধান করে আয়নার সামনে দাঁড়ালো প্রলয়। ঘণ্টাখানেক পর বের হতে হবে। হাত দ্বারা চুল ঠিক করেছে প্রলয়। হঠাৎ খট করে দুয়ার খোলার প্রতিধ্বনি হলো। আসতে পারি? কথাটা বলেই ঘরের ভেতর প্রবেশ করলো এক তরুণী। আয়নায় প্রতিবিম্ব লক্ষ্য করা গেল। ঘাড় বাঁকিয়ে তাকালো পেছন দিকে। অচেনা কেউ যে বাড়িতে প্রবেশ করতে পারে তার জানা ছিল না। মেয়েটাকে চিনতেও অসুবিধা হলো। আগে কখনো দেখা হয়েছে বলে তো মনে হচ্ছে না। কিছুক্ষণ সময় নিয়ে মেয়েটা বলল, হাই, আমি তৃপ্তি জুনাইরা। আপনার নামকে জিজ্ঞেস করেছে? থতমত খেয়ে গেল তৃপ্তি। প্রলয় আবারও বলল, উইদাউট পারমিশন আমার ঘরে প্রবেশ করার সাহস করো নেই। কিন্তু আমি তো আসতেই পারি। হোয়াট? হু দ্য হেল আর ইউ? প্রলয়ের গম্ভীর শান্ত স্বরে ভড়কে গেল তৃপ্তি। অপ্রতিভ কিং কর্তব্য বিমূঢ় রমণীর পা সেখানেই স্থির হলো। অচেনা কারোর সাথে কেউ এভাবে কথা বলে? জানা ছিল না। ধবধবে পাঞ্জাবি পরিহিত পুরুষকে দেখে হৃদয়ের সুপ্ত ডঙা বেজে উঠল। ধবধবে পাঞ্জাবি পরিহিত পুরুষকে দেখে হৃদয়ের সুপ্ত ডঙা বেজে উঠল। বুকে ড্রিম ড্রিম মাদল বাজছে। সাদা টাইলসের দিকে দৃষ্টি আবদ্ধ করে রাখল তৃপ্তি। লোকটার চোখের দিকে তাকানো দায়। গম্ভীর স্বরে প্রলয় আবারও বলল, আউট। তৃপ্তি মুখ তুলে তাকায়। দুজনের দৃষ্টি বিনিময় হয়। প্রলয় মুখ ফিরিয়ে নিয়ে গমগমে কণ্ঠে বলল, কানে কি শুনতে পান না? আই সে আউট। কেঁপে উঠল তৃপ্তি। কোমল হৃদয় অপমানে জর্জরিত হলো। প্রলয়ের প্রতি কিঞ্চিত রাগ অনুভূত হলো মাধুরীর কথা শুনে। পারমিশন ছাড়া এই ঘরে আসা একদমই উচিত হয়নি তার। তিনি তো বলেছিলেন এই লোক অত্যন্ত শান্ত স্বভাবের, অথচ দেখছে তার উল্টোটা। আজকের দিনটা বোধ হয় তার জন্য শুভ নয়। নীরবতায় আচ্ছাদিত কামরা থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল তৃপ্তি। প্রলয় নিজের কাজে ব্যস্ত হলো। রান্নাঘর থেকে চা আর নাস্তা বানিয়ে নিয়ে এলো মৃত্তিকা। সুদর্শিনী আর তনুজা বসে অপেক্ষা করছে। সময় মতো নাস্তা আর ওষুধ খেতে হয় তনুজাকে। টি টেবিলের উপর ট্রে রেখে মৃত্তিকা দৌড়ে গেল শয়নকক্ষে। ওষুধের বক্সটা নিয়ে এসে টি টেবিলের ওপরই রাখলো সে। চা পান করার ফাঁকে সুদর্শিনী বলে উঠল, মাসিমণি চলো না কোথাও থেকে ট্যুর দিয়ে আসি, বাড়িতে থাকতে বোর হচ্ছে খুব। খাওয়া ছেড়ে সুদর্শিনীর দিকে তাকিয়ে শুধালেন, এই শরীর নিয়ে কোথায় যাবে? এই সময় মন ভালো রাখতে হয়। আমার কিছু হবে না, প্লিজ চলো না কোথাও যাই। আয় মৃত্তিকা, তুই একটু বোঝা না খালামণিকে। ইশারায় মৃত্তিকা ইমোশনাল ব্ল্যাকমেল করল সুদর্শিনী। এবার একমাত্র হাতিয়ার হচ্ছে মৃত্তিকা। একবার সেই পারে মাসিমণিকে রাজি করাতে। হলো তাই। তনুজাকে উদ্দেশ্য করে মৃত্তিকা বলল,
মামনি চলো না আমরা গ্রামের বাড়ি থেকে ঘুরে আসি। তনুজা অবাক চোখে তাকালে মৃত্তিকার দিকে। মেয়েটা তো আগে কখনো গ্রামের নাম মুখেও আনেনি, আজ হঠাৎ যেতে চাইছে। মাহেন্দ্র বেঁচে থাকতেও তো কতবার যেতে চেয়েছিলেন, অথচ মেয়ে কিছুতেই রাজি হয়নি। ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মৃত্তিকা বলল, প্লিজ মামুনি, মাত্র 2 দিনের জন্যই তো যাব। আমরা গিয়ে থাকবো কোথায়? তার ব্যবস্থা আমি করে নেব, তুমি শুধু পারমিশন দাও। তাহলে চল। খুশিতে সুদর্শিনী আর মৃত্তিকা দুজনেই ইয়ে বলেই চেঁচিয়ে উঠল। তনুজা কানে হাত দিলেন। মেয়েদের বাচ্চামিতে খিলখিল করে উঠলেন তিনি। সকাল সকাল ফর্মাল ড্রেস আপে তৈরি হয়ে বসে আছেন মেহরাব শিকদার। একটা জরুরি কাজে ঢাকার বাইরে যেতে হবে। কেন, কি কারণে তা কাউকেই বলতে পারছেন না তিনি। ফিরোজা অনেকবার জিজ্ঞেস করেছেন, তবে মেহরাব শিকদার বারবারই এড়িয়ে গেছেন ওনাকে, যেন পালিয়ে বেড়াচ্ছেন তিনি। এক প্রকার না খেয়েই তিনি মালচ্ছর নীড় থেকে বেরিয়ে গেলেন। খাবার টেবিলে নানা রকমের খাবার সাজিয়ে রাখা রয়েছে। সব কিছুই আজ মাধুরী নিজের হাতে তৈরি করেছেন। মোর্শেদ শিকদার, প্রলয়, অর্পণ আগেই নিজেদের চেয়ারে বসে আছেন। এ বাড়ির একটা নিয়ম হচ্ছে, সবাই একসঙ্গে খাওয়া শুরু করেন। এদিকে প্রলয়ের দেরি হয়ে যাচ্ছে। পূর্ণতা পুষ্পিতার সঙ্গে তৃপ্তিও এলো। সে গিয়ে সোজা প্রলয়ের পাশে বসতে নিল। আবারও প্রলয় রাশ ভারী কণ্ঠে বলল, জর্দার পাশাপাশি আমি বসি না, আপনি প্লিজ পূর্ণ অথবা পুষ্পর পাশে গিয়ে বসুন। মোর্শেদ শিকদার রাগী স্বরে বললেন, এ কোন ধরনের ব্যবহার তোমার? আবারও অপমানিত বোধ করল তৃপ্তি। লোকটার সমস্যা কি? কেন বারবার তাকে এভাবে অপমান করছে? মাধুরী কিছুটা চোখ রাঙিয়ে প্রলয়কে বললেন, মেহমানদের সঙ্গে কি কেউ এই ধরনের আচরণ করে? তাহলে তোমাদের জেনে রাখা উচিত আমি এমনই। তৃপ্তিমা, তুমি কিছু মনে করো না? কোনো ব্যাপার না আন্টি, আমি কিছু মনে করিনি। তৃপ্তি গিয়ে পূর্ণতার পাশে বসলো। প্লেটে খাবার দিলেন মাধুরী। খাবার খাওয়ার ইচ্ছে মরে গেছে তৃপ্তির। বারবার মাধুরী আন্টির কথা শুনতে গিয়ে তাকে অপমান হতে হচ্ছে। ছোট থেকে আজ অবধি কেউ তার সাথে এভাবে কথা বলেনি, তবে আজ ভাবতেই গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে তার। খাবার নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করছে তৃপ্তি। মাধুরী আহ্লাদে গদগদ সরে বললেন, এ কি তৃপ্তি, তুমি তো দেখছি কিছুই খাচ্ছ না। পূর্ণ তরকারির বাটিটা এদিকে দে তো। আন্টি প্লিজ, আপনি ব্যস্ত হবেন না। এই মেয়েকে দেখে এত আধিক্যতা করার মানে প্রলয় আগে থেকেই বুঝতে পেরেছে। তবে সে তো দমে যাবে না, আর না মায়ের উদ্দেশ্যকে সফল হতে দিবে। রাক্ষসী রৌদ্রুর তপ্ততা ছড়াচ্ছে মেহেদির বুকে। নীলচে অম্বর জুড়ে উড়ে বেড়াচ্ছে শুভ্র তুলোর ঝাঁক। সায় বেগে ট্রেন ছুটছে। তপ্ত শীতল মিশ্রিত বাতাস বইছে পুরো কেবিন জুড়ে। ট্যুরের কথা বলতে দেরি, 3 জনে বাক্স প্যাটরা গুছিয়ে ছুটিতে রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। অনলাইন টিকিট কেটে রেখেছিল মৃত্তিকা, যেন সে এই অপেক্ষাতেই ছিল। এখন সময়টা দুপুর। ওরা রওনা হয়েছে 11টা সাড়ে 11টার দিকে। সকালে চট জলদি কিছু নাস্তা টাইপ খাবার বানিয়ে নিয়েছিল মৃত্তিকা। লুচি, সবজি, সাদা আলুর তরকারি আর সুদর্শনের প্রয়োজনীয় সব কিছু। এমনিতেই থাকা খাওয়ার বন্দোবস্ত সে আগেই করে রেখেছে। গ্রামে বেড়াতে আসার ইচ্ছেটা অনেক দিন ধরেই ছিল, তবে সময়ের স্বল্পতার কারণে কিছুই হয়ে উঠছিল না। তনুজার কাঁধে হেলান দিয়ে ঘুমাচ্ছে সুদর্শিনী। ইদানিং প্রচুর ঘুম পায় তার, যখনই সময় পায় তখনই ঘুম। প্রেগনেন্সির সময় এমনটাই হয় হয়তো। তনুজা বঞ্চির মাথায় আলতো পরশ এঁকে দিচ্ছেন। মৃত্তিকা ওদের মুখোমুখি বসেছে। তার দৃষ্টি এখন বাহিরের দিকে স্থির। ক্ষিপ্রবেগে ছুটে যাচ্ছে ট্রেন। অপর প্রান্তের গাছগাছালি, দোকানপাট যেন ট্রেনের সঙ্গেই উল্টো পথে ছুটছে। দুচোখ মুছে দীর্ঘ নিঃশ্বাস নিল মৃত্তিকা। শহর থেকে অনেকটা দূর চলে এসেছে। প্রাকৃতিক পরিমণ্ডলের মিষ্টি ঘ্রাণ নাকে এসে ঠেকছে। চোখ বন্ধ রেখেই উপভোগ করল মৃত্তিকা।
তনুজা এদিকেই তাকিয়ে রয়েছেন। মেয়েটা দিনকে দিন কেমন নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে। রণরঙ্গিনী রূপের সমস্ত দায়িত্ব পালন করে যাচ্ছে অহর্নিশ। পশ্চিমাকাশ উজ্জ্বল লালচে হলুদ বর্ণ ধারণ করেছে। উড়তে থাকা আবহাওয়াগুলো একই বর্ণ ধারণ করেছে। দেখে মনে হচ্ছে অম্বরে রক্তজবার মেলা বসেছে। সাদা রঙা গাড়িটা একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে। পরিত্যক্ত বাড়ির ইটের দেয়াল খসে খসে পড়ছে। মরিচ চাদরা ভাঙা জানালা ঝুলে রয়েছে। উঠোনে গজিয়ে ওঠা আগাছাগুলো জঙ্গলে রূপ নিয়েছে। দোতলা বিশিষ্ট বাড়িটা যেন খা খা করছে। মেহরাব শিকদার গাড়ি থেকে নেমে বাড়িটার কাছে গেলেন। কিছু পুরনো স্মৃতি মাথাচাড়া দিয়ে উঠেছে। গভীর চিন্তায় ডুব দিল মেহরাব শিকদার। আমি মা হতে চলেছি মেহরাব। সামনে দাঁড়িয়ে থাকা রমণীর কথা শুনে স্তব্ধ নির্বাক হয়ে রইল মেহরাব শিকদার। এই সন্তান তো তার চায় না। ঘরে বউ রয়েছে, 3 বছরের ফুটফুটে ছেলে রয়েছে। এই সন্তান পৃথিবীতে এলে তো তার সাজানো সংসার ধ্বংস হয়ে যাবে। না, এ কিছুতে হতে পারে না। রক্ষ স্বরে মেহরাব শিকদার বললেন, বাচ্চাটা নষ্ট করে দাও মহু। মেহরাব শিকদারের মুখে এহেন কথা কর্ণগোচর হতেই নিটোল পা দুটো টলে উঠল। নিঃসার দেহ নিয়ে সেখানেই দাঁড়িয়ে রইল। এই নিকৃষ্ট লোকটাকে এতদিন ধরে ভালোবেসে এসেছে। ঘৃণায় জর্জরিত গর্ভিণীর কোমল হৃদয় কম্পিত কণ্ঠস্বর খাদে নামিয়ে বলল, আমার ঘরের বউ আছে, বাচ্চা আছে। 2 হাত দ্বারা কান বন্ধ করল। এত বড় মিথ্যে, এত বড় বিশ্বাসঘাতকতা, সব কিছুই অবিশ্বাস্য লাগছে। দিকবিদিক শূন্য হয়ে পড়ল মেয়েটা। ক্রন্ধরত কণ্ঠস্বরে জিজ্ঞেস করল, ঠিকই শুনেছ তুমি, 3 বছরের ছেলে আছে আমার। এত বড় বিশ্বাসঘাতকতা করলে তুমি? আমি কিছু জানি না, শুধু এতটুকুই বলতে পারি, এই সন্তানের কোনো দায়িত্ব আমি নিতে পারবো না। ও তো আমারই অংশ, ওর প্রতি অবিচার কেন? আমার সুখের সংসার ছারখার হয়ে যাবে, প্লিজ মুক্তি দাও আমায়। তাচ্ছিল্য করে হাসল রমণী। কণ্ঠনালীতে হরতাল নেমেছে। মফস্বলের সরল মেয়েটাকে একটা ছোট্ট সংসারের স্বপ্ন দেখিয়ে ছুঁড়ে ফেলে দিতে একটু বুক কাঁপছে না এই লোকটার। নৃত্যশিল্পী হবার স্বপ্ন বুঝি এখানেই শেষ? নেত্রপল্লব হতে কয়েক ফোঁটা অশ্রু বর্ষিত হলো। একটা রাশভারী কণ্ঠে অন্য মনস্ক চেতনায় পানি পড়ল। কিছুটা হকচকিত বিমূঢ় ভাব এলো মেহরাব শিকদারের গভীর মুখপানে। চোখের সামনে যেন পুরনো অতীত ভেসে উঠল। প্যান্টের পকেট থেকে রুমাল বের করে ঘরমাক্ত মুখশ্রী মুছে নিলেন মেহরাব শিকদার। দ্রুত পায়ে গাড়ির দিকে এগিয়ে গেলেন। ক্রন্থ কণ্ঠে ড্রাইভারকে বললেন, রাসেল গাড়ি ঘোরাও, মোরল বাড়িতে যাব। হায়দার আলী স্কুলের মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে। বিরোধী দলের নাজিম চৌধুরী এই সমাবেশের আয়োজন করেছেন। আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করেই এই সমাবেশ আয়োজন হয়েছে। পুরো মাঠ জুড়ে প্যান্ডেল টানানো হয়েছে। উত্তর দিকে স্টেজ সাজানো হয়েছে আর সামনে শত শত চেয়ার বিছিয়ে রাখা, এমনটাই শুনেছে প্রলয়। স্কুলের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রয়েছে প্রলয়ের গাড়িটা। প্রলয় ড্রাইভিং সিটে বসা, তার পাশেই অর্পণ রয়েছে। বাড়ির কোনো কাজ পড়লে ছেলেটা তার সঙ্গেই থাকে। এক মুহূর্ত চোখের আড়াল করতে চায় না। প্রতিনিয়ত নিজের দায়িত্ব পালন করে যাচ্ছে যেন। ফোনে ক্রমাগত কল আসছে অর্পণের। এরা কল করেছে প্রলয় বুঝতে পারল। সে অর্পণকে বলল, কথা বলছিস কেন ওর সাথে? কল ধরলেই বলবে দেখা করার জন্য। তো যা, দেখা করে আয়। তোমাকে ছেড়ে এখন কোথাও যাব না আমি। সবসময় এমন আঠার মতো সেটে থাকিস কেন? আমার কিন্তু ভয় করে। প্রলয়ের কথায় বোকা বনে গেল অর্পণ। চেয়ে রইল ড্যাব ড্যাব করে। সে বলল, কিসের মধ্যে কি বলছো ভাই? প্রলয় আবারও বলল, আমি কি তোর জিএফ নাকি? প্লিজ ভাই, তুমি চুপ করো। তুমি মুখ খুললেই আমার অস্বস্তি হয়। শব্দ করে হেসে উঠল প্রলয়। অর্পণ কল রিসিভ করে মিনমিনিয়ে স্বরে বলল, আমি আসছি।
প্রলয় গাড়ি স্টার্ট দিল। কিছুটা দূর এগিয়ে গিয়ে অর্পণকে নামিয়ে দিল। অর্পণ চলে যেতেই প্রলয় আবারও গাড়ি স্টার্ট দিল। উদ্দেশ্য পার্টি অফিস, গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে বাকিদের সঙ্গে। পার্টি অফিসের কাজ অবধি চলে এসেছে। গাড়ির স্পিড কমাতে গিয়েই বুঝতে পারল গাড়ি তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে প্রলয়, কি করে কি করবে ভেবে পাচ্ছে না। এমন পরিস্থিতিতে কখনো পড়তে হয়নি তাকে। নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করেছে, মনে মনে বারবার আল্লাহর নাম স্মরণ করেছে প্রলয়। সামনে থেকে একটা ট্রাক ছুটে আসছে, বারবার হর্ন বাজাচ্ছে, শত চেষ্টা করেও কিছু করতে পারছে না প্রলয়। বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে। গাড়ির সামনের দিকে এগিয়ে যাচ্ছে ট্রাক, আর গাড়ির দূরত্ব খুব বেশি নেই। ড্রাইভারও চেষ্টা করছে গাড়িটা সাইড করার। মুহূর্তেই প্রলয়ের গাড়িটা উল্টে একটা বড় আম গাছের কাছে গিয়ে ঠেকলো। আশেপাশে অনেক মানুষই ছুটে এসেছে এখানে। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল সঙ্গে সঙ্গেই। মাথায় প্রচণ্ড ব্লিডিং হচ্ছে। ভোরো কাছে এক টুকরো কাজ খুব গভীরভাবে গেঁথে রয়েছে। অল্পের জন্য চোখে লাগেনি, কয়েক টুকরো কাজ ছিটকে এসে গেঁথেছে প্রলয়ের বাহুতে। টপ টপ করে রক্ত ঝরছে সেখান থেকে, কপাল কেটেও রক্ত ঝরছে। ধবধবে পাঞ্জাবিটা রক্ত রঞ্চিত রূপ নিয়েছে। কাঠখোট্টা শরীর নিমিষেই দুর্বল নিঃস্বার হতে শুরু করলো। চোখ বন্ধ করার আগেই ভূমি হাস্যোজ্জ্বল মুখটা চোখের সামনে ভেসে উঠল। তাকে দেখে যেন খিলখিলিয়ে হাসছে সেই হাসির রিনিঝিনি শব্দ বাজতে শুরু করেছে। খাবার অর্ডার দেওয়া হয়েছে। অর্পণ এখানে এসেছে সবে 10 মিনিট হলো। রেস্টুরেন্টের বাহিরে ইরা তার জন্যই অপেক্ষা করছিল। অর্পণকে নিয়ে রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করলো ইরা। মেনু কার্ড দেখে ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলো অর্পণ। ওয়েটার চলে যেতেই ইরা জিজ্ঞেস করলো,